18 নভেম্বর 2022 উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উপকণ্ঠে একটি অত্যন্ত গোপন এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি। চারদিকে কড়া সামরিক প্রহরা, আর লঞ্চ প্যাডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র হওয়াসং-17 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। এই দানবাকৃতির মিসাইলটি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কিছুক্ষণ পরই এই মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। সামরিক জেনারেলরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন তাদের সর্বোচ্চ নেতা নির্দেশের। অবশেষে কালো চামড়ার জ্যাকেট পরে সেখানে এসে উপস্থিত হলেন উত্তর কোরিয়ার অবিসংবাদিত শাসক কিম জং উন। কিন্তু সেদিন সবার চোখ মিসাইল বা কিম জং উনের দিকে ছিল না। উপস্থিত সামরিক কর্মকর্তা থেকে শুরু করে পরবর্তীতে পুরো বিশ্বের ভূরাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আটকে গেল কিম জং উনের ডান হাতের দিকে। তার হাত শক্ত করে ধরে আছে 10 বা 11 বছর বয়সী একটি ছোট্ট মেয়ে। মেয়েটির পরনে সাদা পাফার জ্যাকেট, পায়ে লাল জুতো, আর মাথার চুলগুলো পনিটেইল করে বাঁধা। সে অত্যন্ত স্বাভাবিক এবং আত্মবিশ্বাসের সাথে তার বাবার হাত ধরে ওই পারমাণবিক মিসাইলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। পুরো বিশ্ব এই দৃশ্য দেখে আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে গেল। উত্তর কোরিয়ার 7 দশকের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিম পরিবারের উত্তরাধিকারীদের সাধারণত বড় করা হয় অত্যন্ত কড়া গোপনীয়তায়, যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত হয়। কিন্তু হঠাৎ করে বিশ্বের সবচেয়ে একঘরে এবং পারমাণবিক শক্তিধর একটি দেশের স্বৈরশাসক কেন তার কিশোরী মেয়েকে এমন একটি সংবেদনশীল সামরিক প্রদর্শনীতে নিয়ে এলেন? কে এই রহস্যময়ী বালিকা? সে কি কেবলই কিমের আদরের কন্যা, নাকি উত্তর কোরিয়ার পরবর্তী সুপ্রিম লিডার? একটি চরম পুরুষতান্ত্রিক এবং রক্ষণশীল দেশে, যেখানে নারীদের সামরিক কমান্ড দেয়া তো দূরের কথা, কুসংস্কারের বশবর্তী হয়ে ট্যাক্সি চালকরা নারীদের প্রথম যাত্রী হিসেবে নিতেও অস্বীকৃতি জানায়, সেখানে কি সত্যি একজন নারী এই পারমাণবিক সাম্রাজ্যের হাল ধরতে পারবে, নাকি পুরো বিষয়টি কিম জং উনের সাজানো কোনো নিখুঁত প্রোপাগান্ডা কিংবা ধোঁকাবাজি? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। জানি নিশ্চয়ই উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং একঘরে একটি রাষ্ট্র। এই দেশের ভেতরে কি হচ্ছে তা বাইরের পৃথিবীর মানুষের কাছে এক বিরাট রহস্য। বিশেষ করে কিম পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে রাষ্ট্রীয় মিডিয়া কখনোই কোনো তথ্য প্রকাশ করে না। 2013 সালের আগ পর্যন্ত পুরো বিশ্ব জানতই না যে কিম জং উনের কোনো কন্যা সন্তান আছে। 2012 সালে কিমের স্ত্রী রি সোল-জু দীর্ঘদিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ধারণা করা হয় সেই সময়টিতে তিনি এই কন্যার জন্ম দিয়েছিলেন। কিন্তু এই মেয়ের অস্তিত্ব প্রথম বিশ্বের সামনে ফাঁস করেন আমেরিকার বিতর্কিত বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। 2013 সালে পিয়ংইয়ং সফরের পর তিনি দি গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে জানান যে তিনি কিম জং উনের শিশু কন্যাকে কোলে নিয়েছেন এবং তার নাম কিম জুয়ে। রডম্যান কিম জং উনকে একজন ভালো বাবা এবং দুর্দান্ত মানুষ হিসেবেও আখ্যায়িত করেছিলেন। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বা দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস কখনোই আনুষ্ঠানিকভাবে এই নামটি নিশ্চিত করেনি। বেশ কয়েকজন উত্তর কোরীয় দলত্যাগী বা ডিফেক্টরের মতে মেয়েটির আসল নাম হতে পারে উনজু অথবা জুইয়ে। দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা সাবেক উত্তর কোরীয় কূটনীতিক রি ইল-কিউ দাবি করেছিলেন যে মেয়েটির আসল নাম জুইয়ে। এমনকি উত্তর কোরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে যাদের নাম জুইয়ে ছিল, তাদের সবাইকে জোরপূর্বক নাম পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছিল। নাম যাই হোক না কেন, রাষ্ট্রীয় মিডিয়ায় এই মেয়ের পদবি বা উপাধির পরিবর্তন বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ বেরিয়ে আসে। 2022 সালে প্রথম যখন সে জনসম্মুখে আসে, তখন রাষ্ট্রীয় মিডিয়া তাকে কিম জং উনের প্রিয় বা মূল্যবান কন্যা বলে সম্বোধন করত। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে এই উপাধি বদলে গিয়ে দাঁড়ায় রেসপেক্টেড, অর্থাৎ শ্রদ্ধেয় কন্যা। উত্তর কোরিয়ার রাজনৈতিক অভিধানে শ্রদ্ধেয় শব্দটি অত্যন্ত ভারী এবং পবিত্র একটি শব্দ। এটি কেবল সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের, বিশেষ করে কিম জং উন বা কিম পরিবারের শীর্ষ নেতাদের জন্যই ব্যবহার করা হয়। কিম জং উন নিজেও ক্ষমতায় আসার পরপরই শ্রদ্ধেয় কমরেড উপাধি পেয়েছিলেন। এরপর 2024 সালের মার্চ মাসে রাষ্ট্রীয় মিডিয়া কিম জুয়েকে তার বাবার পাশাপাশি গ্রেট পারসন অব গাইডেন্স অর্থাৎ মহান পথ প্রদর্শক হিসেবে আখ্যায়িত করে। দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং
উত্তর কোরিয়া বিশ্লেষক চেয়ং সং চ্যাং মনে করেন, রাষ্ট্রীয় মিডিয়ায় এই ধরনের শব্দের ব্যবহার প্রমাণ করে যে কিম জুয়ে এর চারপাশে একটি সুপরিকল্পিত কাল্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তিত্বের পূজার বলয় তৈরি করা হচ্ছে। তাকে ধীরে ধীরে সাধারণ মানুষের চোখের সামনে একজন ভবিষ্যৎ নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই এই উপাধিগুলো ব্যবহার করা হচ্ছে। এখন আবার আগের প্রসঙ্গে ফিরে আসা যাক। প্রশ্ন হচ্ছে, একটি 11 বা 12 বছরের মেয়েকে কেন খেলনার মাছের বদলে পারমাণবিক মিসাইলের লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হলো? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে কিম জং উনের এক গভীর মনস্তাত্ত্বিক এবং ভূরাজনৈতিক কৌশল। ভিয়েনার ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের সিনিয়র অ্যানালিস্ট র্যাচেল মিন ইয়ং লির মতে, কিম জং উন এই ছবিগুলোর মাধ্যমে বিশ্বকে এবং তার নিজের দেশের মানুষকে দুটি বার্তা দিতে চেয়েছিলেন। প্রথমত, তিনি নিজেকে একজন আদর্শ এবং স্নেহশীল পিতা হিসেবে উপস্থাপন করে নিজের নিষ্ঠুর স্বৈরশাসকের ইমেজকে কিছুটা নরম করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল, তিনি বোঝাতে চেয়েছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রগুলো কোনো আগ্রাসনের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যই তৈরি করা হচ্ছে। আর সেই ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক হিসেবেই সেখানে উপস্থিত ছিল তার মেয়ে কিম জুয়ে। এরপর থেকে কিন্তু কিম জুয়েকে নিয়মিতভাবে উত্তর কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ইভেন্টগুলোতে দেখা যেতে থাকে। 2023 সালের ফেব্রুয়ারিতে কিম জং ইলের জন্মবার্ষিকী ডে অব দ্য শাইনিং স্টারের সামরিক কুচকাওয়াজ থেকে শুরু করে সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্যারেডে সে বাবার ঠিক পাশেই উপস্থিত ছিল। 2023 সালের 14 ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার স্ট্যাম্প কর্পোরেশন কিম জুয়ে এবং কিম জং উনের ছবি সংবলিত সরকারি ডাক টিকিটও প্রকাশ করে। সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে 2025 সালের 2 সেপ্টেম্বর। চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে কিম জং উন যোগ দেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন মিলে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক নতুন বিশ্ব ব্যবস্থা করার বার্তা দিচ্ছিলেন। আর এই রথী মহারথীদের ভিড়ে ক্যামেরার আড়ালে বেইজিংয়ে কিম জং উনের সাথে উপস্থিত ছিল কিশোরী কিম জুয়ে। এটি ছিল তার প্রথম কোনো বিদেশ সফর। তার রাজনৈতিক গুরুত্ব যে কতটা, তা এই একটি সফরেই স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষক চেয়ং স্যাং চ্যাং আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ায় কিম জং উনের ক্ষমতার মূল ভিত্তি হল দেশের সামরিক বাহিনীর উপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। যদি কিম জুয়েকে তার বাবার স্থলাভিষিক্ত হতে হয়, তবে তাকে অবশ্যই সামরিক বাহিনীর কাছে একজন গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য কমান্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে দেখা যায়, কিম জুয়ে যখন তার বাবার সাথে সামরিক প্যারেডে বসে থাকে, তখন উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেলরা তার সামনে এসে হাঁটু গেড়ে বসে তার কানে ফিসফিস করে কথা বলেন। একজন কিশোরীর সামনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এই নতজানু আচরণ কোনো সাধারণ ঘটনা নয়। শুধু তাই নয়, বাবার সাথে সামরিক পরিদর্শনে যাওয়ার সময় কিম জুয়ের পরনেও থাকে হুবহু তার বাবার মতোই লম্বা কালো চামড়ার কোট আর কালো রোদ চশমা। আসলে সামরিক বাহিনী যাতে তার মেয়ের মধ্যে তার ছায়া দেখতে পায়, সে চেষ্টাই করছেন কিম জং উন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিম জুয়েকে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেত্রী হিসেবে মেনে নেয়ার পথে সবচেয়ে বড় বাধাটি কি? অনেকেই মনে করেন এই বাধাটি হল তার লিঙ্গ বা জেন্ডার। উত্তর কোরিয়া একটি চরম রক্ষণশীল এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। 2019 সালে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা সাবেক উত্তর কোরীয় কূটনীতিক রি হিয়ন উ মনে করেন, একজন নারীর পক্ষে উত্তর কোরিয়ার শাসন ক্ষমতা গ্রহণ করা প্রায় অসম্ভব। তিনি জানান, উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থায় নারীদের প্রতিটি স্তরেই বৈষম্যের শিকার হতে হয়। সেখানে নারী সামরিক কমান্ডার বা উচ্চপদস্থ নারী সামরিক কর্মকর্তা আক্ষরিক অর্থেই বিরল। রি হিয়ন উ একটি অদ্ভুত কুসংস্কারের কথাও বলেছেন। পিয়ংইয়ংয়ের অনেক ট্যাক্সি চালক দিনের প্রথম যাত্রী হিসেবে কোনো নারীকে গাড়িতে তুলতে চান না। তারা বিশ্বাস করেন যে দিনের শুরুতে কোনো নারীকে গাড়িতে তুললে সারাদিন দুর্ভাগ্য নেমে আসবে। যদি বাধ্য হয়ে কাউকে নিতেও হয়, তবে ট্রিপ শেষ করে চালক তার গাড়ির পেছনে গিয়ে 3 বার থুতু ফেলে সেই দুর্ভাগ্য দূর করার চেষ্টা করেন। এমন একটি সমাজে যেখানে নারীদের নিয়ে এমন অন্ধ কুসংস্কার প্রচলিত, সেখানে একজন নারীকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক জেনারেলরা মেনে নেবেন, তা রি হিয়ন উ কল্পনা করতে পারেন না। তার মতে, কিম জুয়েকে যদি নেতা হিসেবে ঘোষণা করা হয়, তবে সামরিক কমান্ডাররা ভাবতে শুরু করবেন যে যদি এই মেয়ে নেতা হতে পারে, তবে তো আমরা যে কেউ উত্তর কোরিয়ার নেতা হতে পারি। এই চিন্তা শেষ পর্যন্ত একটি সামরিক অভ্যুত্থানের জন্ম দিতে পারে। রি হিয়ন উ এবং আরও অনেক বিশ্লেষকের ধারণা,
কিম জোয়েকে জনসম্মুখে আনার পুরো বিষয়টি আসলে একটি সুনিপুণ পিআর স্টান্ট বা জনসংযোগ কৌশল। কিম জং উন একজন চরম অ্যাটেনশন সিকার অর্থাৎ মনোযোগ পিয়াসী মানুষ। তিনি চান পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে থাকুক এবং তার সম্ভাব্য উত্তরাধিকার নিয়ে জল্পনা কল্পনা করুক। তাছাড়া দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা একসময় দাবি করেছিল যে কিম জং উনের একটি বড় ছেলে আছে যার জন্ম 2010 সালে। অনেকেই মনে করেন কিম জং উন তার আসল উত্তরাধিকারী বা ছেলেকে লোকচক্ষুর আড়ালে নিরাপদে রেখে বিদেশি শিক্ষা বা প্রশিক্ষণ দিচ্ছেন, আর মেয়ে জুয়েকে ক্যামেরার সামনে এনে সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। যদিও কিম জং উনের কৈশোরের সুইস বন্ধু জোয়াও মিকায়েলও দাবি করেছেন যে কিম জং উন তাকে কখনোই কোনো ছেলের কথা বলেননি, শুধু এই মেয়েটির কথাই বলেছেন। উত্তর কোরিয়ার আইন অনুযায়ী দেশ শাসন করতে হলে তাকে অবশ্যই পেক্তু রক্তধারার অধিকারী হতে হবে। পেক্তু হল উত্তর কোরিয়ার একটি পবিত্র পর্বত। কিম বংশের প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর বংশধরদের মধ্যেই কেবল এই পেক্তু রক্ত বইছে। কিম জুয়ে এই রক্তধারার অধিকারী হলেও রি হেওনু মনে করেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারীকে এই পবিত্র রক্তধারার প্রকৃত উত্তরসূরি হিসেবে মেনে নিতে সামরিক অভিজাতদের চরম আপত্তি থাকতে পারে। তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই যুক্তিগুলোকে অনেকেই এখন চ্যালেঞ্জ করছেন। তারা বলছেন উত্তর কোরিয়ার সমাজ আর আগের মতো নেই। গত কয়েক দশকে সেখানে নারীদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানে এক বিশাল এবং নীরব বিপ্লব ঘটে গেছে। এই পরিবর্তনের শুরুটা হয়েছিল 1990-এর দশকের সেই ভয়াবহ দুর্ভিক্ষের দিনগুলোতে, যা উত্তর কোরিয়ার ইতিহাসে আর্ডুয়ার্স মার্চ অর্থাৎ যন্ত্রণাদায়ক পদযাত্রা নামে পরিচিত। সেই সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ার অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়েছিল। রাষ্ট্রীয় রেশন ব্যবস্থা অচল হয়ে পড়েছিল এবং লাখ লাখ মানুষ মারা গিয়েছিল না খেয়ে। সেই চরম সংকটের সময়ও উত্তর কোরিয়ার পুরুষদের তাদের রাষ্ট্রীয় চাকরি চালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, যদিও তারা কোনো বেতন বা রেশন পাচ্ছিল না। পুরুষরা যদি কাজে না যেত তবে তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে জেলে পাঠানো হতো। এমন অবস্থায় পরিবারকে না খাইয়ে মরার হাত থেকে বাঁচাতে পথে নেমেছিল উত্তর কোরিয়ার নারীরাই প্রথম সেখানে জ্যাং মাদং নামের ব্ল্যাক মার্কেট চালু করেছিল। তারা চীন থেকে চোরাচালান করে পণ্য এনে বিক্রি শুরু করে। ধীরে ধীরে উত্তর কোরিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে এই নারীরা। সং হিউন জিন, যিনি 120 জনেরও বেশি উত্তর কোরিয়ার দল থেকে নারী সাক্ষাৎকার নিয়েছেন, তিনি জানান যে বর্তমানে উত্তর কোরিয়ায় নারীদের কারখানা চালানো বা দলীয় পদে বসাটা আর কোনো বিরল দৃশ্য নয়। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি শোগুলোতে পুরুষদের অ্যাপ্রন পরে ঘরের কাজ করতে দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তর কোরিয়ার সমাজ ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন এসেছে। সং হিউন জিনের সবচেয়ে মোক্ষম যুক্তিটি হচ্ছে উত্তর কোরিয়াকে আধুনিক গণতন্ত্রের যুক্তি দিয়ে বিচার করা যাবে না, তাদের বিচার করতে হবে জোসন রাজবংশের মানসিকতা দিয়ে। জোসন রাজবংশ ছিল কোরিয়ার একটি মধ্যযুগের রাজবংশ। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিম পরিবারকে ঠিক সে রাজবংশের মতোই ঈশ্বরতুল্য মনে করে। সং হিউন জিনের মতে সিংহাসনে বসার জন্য যদি রাজকীয় রক্ত থাকে তবে কে তাকে অমান্য করার সাহস করবে? লিঙ্গ বা জেন্ডার এখানে কোনো ব্যাপারই নয়, যদি তার শরীরে কিম ইল সাংয়ের পবিত্র রক্ত প্রবাহিত হয়। এই যুক্তির সবচেয়ে বড় প্রমাণ হলেন স্বয়ং কিম ইয় জং, কিম জং উনের নিজের বোন। কিম ইয় জং বর্তমানে উত্তর কোরিয়ার জেনারেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ডিরেক্টর, যা পুরো সরকারের কলকাঠি নাড়ে। তাকে উত্তর কোরিয়ার অঘোষিত দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দক্ষিণ কোরিয়া বা আমেরিকার বিরুদ্ধে চরম এবং রূঢ় বিবৃতিগুলো আসে মূলত তার কাছ থেকেই। চেয়ং সং চ্যাং মনে করেন কিম জং উন অত্যন্ত সুকৌশলে তার বোন কিম ইয় জংকে এত ক্ষমতা দিয়েছেন যাতে তিনি ভবিষ্যতে কিম জুয়ের একজন শক্তিশালী অভিভাবক হিসেবে কাজ করতে পারেন। কিম জং উন থাকবেন গুড কপ, আর তার বোন এবং মেয়ে মিলে সামলাবেন ভেতরের রাজনীতি। এখন অনেকেই প্রশ্ন তুলছেন কিম জং উন কেন এত অল্প বয়সে তার মেয়েকে জনসম্মুখে নিয়ে এলেন আর উত্তরাধিকারী বিষয়টি সামনে আনলেন। 2008 সালে কিম জং উনের পিতা কিম জং ইল একটি মারাত্মক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর আগ পর্যন্ত তিনি কখনোই তার কোনো ছেলেকে উত্তরাধিকারী হিসেবে জনসম্মুখে আনেননি। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তড়িঘড়ি করে 2010 সালের একটি পার্টি কনফারেন্সে মাত্র 26 বছর বয়সী কিম জং উনকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়। 2011 সালের ডিসেম্বরে কিম জং ইলের মৃত্যুর পর 27 বছর বয়সে বিশ্বের সবচেয়ে তরুণ একনায়ক হিসেবে কিম জং উন উত্তর কোরিয়ার সিংহাসনে বসেন। তার কোনো রাজনৈতিক বা সামরিক অভিজ্ঞতা ছিল না।
তাকে ক্ষমতা গ্রহণের জন্য পর্যাপ্ত সময় বা প্রস্তুতিও দেওয়া হয়নি। ফলে ক্ষমতা সুসংহত করার জন্য তাকে চরম নিষ্ঠুরতার আশ্রয় নিতে হয়েছিল। 2013 সালে তিনি তার নিজের ফুফা এবং সংস্কারপন্থী নেতা জ্যাংসং থাইককে অত্যন্ত নির্মমভাবে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেন। বিশ্লেষকদের ধারণা, কিম জং উন নিজে যে অপ্রস্তুত অবস্থায় ক্ষমতার মসনদে বসেছিলেন, তিনি চান না তার সন্তানও একই পরিস্থিতির সম্মুখীন হোক। তিনি তার মেয়েকে অল্প বয়স থেকেই শাসনযন্ত্রের সাথে পরিচিত করাচ্ছেন, সামরিক জেনারেলদের সাথে পরিচয় করাচ্ছেন এবং জনগণের মনস্তত্ত্বে তার ইমেজ গেঁথে দিচ্ছেন, যাতে ভবিষ্যতে কোনো উত্তরাধিকার নিয়ে সংকট তৈরি না হয়। এদিকে কিম জং উনের নিজের স্বাস্থ্য নিয়েও অনেক জল্পনা কল্পনা রয়েছে। তার অতিরিক্ত ওজন, চেইন স্মোকিং এবং মদ্যপানের অভ্যাসের কারণে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলেই গোয়েন্দাদের ধারণা। তাই তিনি আগেভাগেই নিজের সাম্রাজ্যের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন। এই সমস্ত জল্পনা কল্পনার চূড়ান্ত রূপ দেখা যায় 2026 সালের ফেব্রুয়ারি মাসে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস একটি রুদ্ধদ্বার ব্রিফিং এক বোমশেল রিপোর্ট পেশ করে। এনআইএস জানায় যে কিম জুয়ে তার সাকসেসর ট্রেনিং অর্থাৎ উত্তরাধিকার হিসেবে প্রস্তুতির পর্ব সফলভাবে শেষ করেছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ সুপ্রিম লিডার বা ডেজিগনেটেড সাকসেসর হিসেবে মনোনীত করা হয়েছে। গোয়েন্দারা এর সপক্ষে বেশ কয়েকটি অকাট্য প্রমাণের কথা তুলে ধরেন। নববর্ষের দিন কিম জুয়ে তার বাবা মায়ের সাথে পিয়ংইয়ংয়ের কুমসুসান প্যালেস অব দ্য সানে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। এই কুমসুসান প্যালেস কোনো সাধারণ জায়গা নয়। এখানে কিম জুয়ের দাদা কিম জং ইল এবং পরদাদা কিম ইল সাং এর মমি করা মৃতদেহ সংরক্ষিত আছে। এটি হল কিম রাজবংশের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। এখানে কিম জুয়ের উপস্থিতি প্রমাণ করে যে সে এই রাজবংশের চতুর্থ প্রজন্মের কাণ্ডারি হতে যাচ্ছে। এছাড়া কিম জং উন এখন বিভিন্ন রাষ্ট্রীয় পলিসি বা নীতি নির্ধারণের ক্ষেত্রেও তার মেয়ের মতামত নিচ্ছেন বলে গোয়েন্দারা জানিয়েছেন। কিম জং উন যখন 27 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন পশ্চিমা বিশ্ব আশা করেছিল যে সুইজারল্যান্ডে পড়াশোনা করা এই তরুণ হয়তো উত্তর কোরিয়ার রুদ্ধদ্বার খুলে দেবেন এবং বিশ্বায়নের পথে হাঁটবেন। কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয়। কিম জং উন তার পিতা বা পিতামহের চেয়েও বহুগুণ বেশি পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটিয়েছেন এবং দেশের উপর তার লৌহ কঠিন মুঠি আরও শক্ত করেছেন। চ্যাং সং চ্যাং অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, কিম জুয়ে যদি ক্ষমতায় আসে তবে সে তার বাবার চেয়ে খুব একটা আলাদা হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সে একজন নারী বলে সে হয়তো দেশের নীতি শিথিল করবে বা পশ্চিমা বিশ্বের কাছে নমনীয় হবে, এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি গৎবাঁধা ধারণা। কিম জুয়ে এমন এক রাজকীয় এবং বিচ্ছিন্ন পরিবেশে বড় হচ্ছে যেখানে দেশের সাধারণ মানুষের দারিদ্র্য বা কষ্টের কোনো আঁচ তার গায়ে লাগে না। যে উত্তর কোরিয়া গত 75 বছর ধরে একটিমাত্র পরিবারের খেয়াল খুশিতে চলছে, সেই দেশের 2.5 কোটি মানুষের ভবিষ্যৎ হয়তো এখন নির্ভর করছে 13 বছর বয়সী এক কিশোরীর ওপর। আগামী 5 বা 10 বছর পর যখন কিম জং উন তার ক্ষমতার ব্যাটনটি হস্তান্তর করবেন, তখন কি উত্তর কোরিয়ার সামরিক অভিযাত্রা একজন নারীকে তাদের সুপ্রিম কমান্ডার হিসেবে হাসি মুখে মেনে নেবে, নাকি পর্দার আড়ালে শুরু হবে ক্ষমতার এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী রেষারেষি? বিশ্বের সবচেয়ে রহস্যময়ী দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, কিম রাজবংশ তাদের এই পারমাণবিক সাম্রাজ্যের চাবি এত সহজে অন্য কারো হাতে তুলে দেবে না।